নমস্কার। আচ্ছা, স্ক্রিনে যে বিশাল লম্বা ব্রিজ বা একদম পাতলা দেখতে স্ল্যাবগুলো রয়েছে, এগুলো সাধারণ কংক্রিট দিয়ে বানানো প্রায় অসম্ভব। এর পেছনে আছে একটা অসাধারণ কৌশল যার নাম প্রি স্ট্রেসড কংক্রিট। চলুন আজ আমরা ডুব দিই সেই টেকনোলজির গভীরে, যা কংক্রিটকে প্রায় একটা সুপার হিরোর মতো শক্তি দেয়। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে একটা সাইকেলের চাকা এতগুলো সরু সরু স্পোকের ওপর ভর করে আমাদের গোটা শরীরের ওজনটা কিভাবে নিয়ে নেয়? আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে ওই স্পোকগুলোর টানের মধ্যে। ওগুলোকে আগে থেকেই এমনভাবে টানটান করে রাখা হয় যে চাকার ওপর যখনই কোনো চাপ আসে, পুরো সিস্টেমটা একজোট হয়ে সেটার মোকাবেলা করে। কংক্রিটকে শক্তিশালী করার পেছনেও কিন্তু ঠিক এই একই সহজ ধারণা কাজ করে। আজকের এই সফরে আমরা ঠিক কি দেখব, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা এই লুকানো শক্তির রহস্যটা বুঝব, তারপর দেখব কংক্রিটকে কিভাবে এই সুপার পাওয়ার দেওয়া হয়। এরপর একটা রেলওয়ে স্লিপারের ডিজাইন বিশ্লেষণ করে এর বাস্তব প্রয়োগ দেখব, আর সবশেষে উকি দেব নির্মাণের ভবিষ্যতে। শুধু সাইকেলের চাকা নয়, এই একই বুদ্ধি কিন্তু বহু যুগ আগে থেকেই মানুষ ব্যবহার করে আসছে। যেমন ধরুন, কাঠের পিপে বানানোর সময় যখন পিপের ভেতরে কোনো তরল ভরা হতো, তখন সেটা দেয়ালের ওপর বাইরের দিকে একটা চাপ দিত, তাই না? এই চাপটাকে সামলানোর জন্য কারিগররা গরম লোহার রিং পিপের চারপাশে পরিয়ে দিতেন। ওই রিংটা ঠান্ডা হওয়ার সাথে সাথে সংকুচিত হয়ে পুরো পিপেটাকে এমন জোরে চেপে ধরত যে ভেতরের চাপার তাকে ফাটাতে পারত না। তাহলে এই যে প্রি স্ট্রেসিং ব্যাপারটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো বিপদ আসার আগেই তার জন্য তৈরি থাকা। আমরা কংক্রিটের উপর আগে থেকেই একটা উল্টো চাপ দিয়ে রাখি। ফলে যখন আসল লোড এসে কংক্রিটকে টানতে বা বাঁকাতে চেষ্টা করে, তখন ভেতরের এই চাপটা তাকে বাধা দেয়। ব্যাপারটা অনেকটা দৌড় শুরু হওয়ার আগেই কয়েক পা এগিয়ে থাকার মতো। তাহলে মূল বিষয়টা মনে রাখার জন্য এই প্রশ্নটা থাকল। সোজা কথায়, প্রিস্ট্রেসিং ঠিক কোন জিনিসটাকে আটকানোর জন্য ডিজাইন করা হয়েছে? উত্তরটা হলো টেনশন বা টান। এবার আসা যাক কংক্রিটের কথায়। দেখুন, সাধারণ কংক্রিটের একটা বড় দুর্বলতা আছে। এটা চাপের মুখে একেবারে পাথরের মতো শক্ত, কিন্তু যেই ওকে টানতে যাবেন অমনে কাঁচের মতো ভেঙে পড়বে। এর টেনসাইল স্ট্রেংথ মানে টান সহ্য করার ক্ষমতা এর কম্প্রেসিভ স্ট্রেংথের মাত্র ৮ থেকে ১৪%। আর ঠিক এই দুর্বলতাটাকেই দূর করার জন্য প্রি স্ট্রেসিংয়ের জন্ম। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পার্থক্যটা তুলে ধরা হয়েছে। সাধারণ কংক্রিট বা আরসিকে ভাবতে পারেন একজন অলস পাহারাদারের মতো। এর ভেতরে স্টিলের রডগুলো ততক্ষণ ঘুমিয়ে থাকে যতক্ষণ না কংক্রিটে ফাটল ধরে। ফাটল ধরলে তবেই তারা জেগে ওঠে আর কাজ শুরু করে। অন্যদিকে প্রিস্ট্রেসড কংক্রিট বা পিএসসি হলো একজন সতর্ক পাহারাদার। এখানে হাই স্ট্রেংথ স্টিল আগে থেকেই কংক্রিটকে এমনভাবে চেপে ধরে রাখে যে ফাটল ধরার কোনো সুযোগই পায় না। তো এত সব কাণ্ড করে কংক্রিটকে এই সুপার পাওয়ার দেওয়ার লাভটা কি? লাভটা হলো, এর ফলে আমরা অনেক লম্বা স্প্যানের ব্রিজ বানাতে পারি, বিল্ডিংয়ের ভেতরে মস্ত বড় কলম ফ্রি জায়গা পাই, আর কাঠামোটা হয় অনেক বেশি টেকসই। সোজা কথায়, কম জিনিসপত্র ব্যবহার করে আরও মজবুত আর সুন্দর নির্মাণ করা সম্ভব হয়। তাহলে আশা করি এই অ্যাক্টিভ আর প্যাসিভ সিস্টেমের ধারণাটা এখন একদম পরিষ্কার। মূল পার্থক্যটা তাহলে কি দাঁড়ালো বলুন তো? চলুন এবার ফ্যাক্টরির ভেতরে ঢুকে দেখা যাক কংক্রিটকে এই সুপার পাওয়ার আসলে দেয়া হয় কিভাবে। আমরা প্রি টেনশনিং পদ্ধতিটা দেখব, যেটা সাধারণত রেলওয়ে স্লিপার তৈরির জন্য ব্যবহার করা হয়। পুরো ব্যাপারটা কয়েকটা সহজ ধাপে হয়। ভাবুন, একটা লম্বা টেবিলের মতো কাস্টিং বেড আছে। প্রথমে স্টিলের তারগুলোকে এর দুই প্রান্তে শক্ত করে বাঁধা হয়। এরপর হাইড্রলিক জ্যাক দিয়ে এই তারগুলোকে রাবার ব্যান্ডের মতো প্রচণ্ড জোরে টানা হয়। তারপর এই টানটান তারগুলোর চারপাশে কংক্রিট ঢেলে দেওয়া হয়। কংক্রিট জমে শক্ত হয়ে গেলে শেষে তারগুলোকে কেটে দেওয়া হয়। আর যেই মুহূর্তে তারগুলো কাটা হয়, তাদের ভেতরে জমে থাকা শক্তিটা সজোরে কংক্রিটের মধ্যে চলে আসে আর তাকে দুই দিক থেকে চেপে ধরে। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে। সবসময় যে ১০০% টেনশনকেই বাদ দেওয়া হয় তা কিন্তু নয়। কখনো কখনো খরচ কমাতে বা কাঠামোর নমনীয়তা বাড়াতে ইঞ্জিনিয়াররা ডিজাইনে খুব সামান্য পরিমাণে টেনশন থাকার অনুমতি দেন। আর একেই বলা হয় পার্শিয়াল প্রি-স্ট্রেসিং। এই পুরো প্রক্রিয়াটা মাথায় রেখে বলুন তো, ঠিক কোন মুহূর্তে ওই ভেতরের চাপটা কংক্রিটের মধ্যে চলে আসে? থিওরি তো অনেক হলো, চলুন এবার একেবারে মাঝে নেমে দেখা যাক, মানে রেল লাইনে। আমরা দেখব একটা রেলওয়ে স্লিপার ডিজাইন করার সময় এই ধারণাগুলো ঠিক কিভাবে কাজে লাগে। ভাবুন একবার, একটা রেলওয়ে স্লিপারের ওপর দিয়ে যখন ট্রেন যায় তখন কি হয়? ওপর থেকে চাকার প্রচণ্ড চাপ আর নিচ থেকে ব্যালাস্ট বা পাথরের পাল্টা ধাক্কা। এই দুই বিপরীতমুখী বলের কারণে স্লিপারটা মাঝখান থেকে বেঁকে যেতে চায়, যাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলে বেন্ডিং মোমেন্ট। এই বেঁকে যাওয়ার প্রবণতাই কিন্তু ফাটল তৈরি করে, আর প্রিস্ট্রেসিং ঠিক এই প্রবণতাকেই আটকে দেয়।
কিন্তু এখানে একটা খুব মজার ব্যাপার ঘটে। যখন স্টিলের তারের শক্তি কংক্রিটে যায় আর তাকে চাপ দেয়, তখন কংক্রিট নিজে একটুখানি সংকুচিত হয়। আর কংক্রিট সংকুচিত হওয়ার ফলে স্টিলের তারগুলো সামান্য ঢিলে হয়ে যায়, যার ফলে তাদের টান কিছুটা কমে যায়। এই শক্তি কমে যাওয়াকে বলে ইলাস্টিক শর্টেনিং। একটা সাধারণ স্লিপারে এর পরিমাণ প্রায় 2.8%। একজন ভালো ইঞ্জিনিয়ারের কাজ এখানেই শেষ হয় না, তাকে একজন ভবিষ্যৎ দ্রষ্টার মতো ভাবতে হয়। কারণ সময়ের সাথে সাথে আরও কিছু কারণে শক্তি কমে যায়, যেমন ক্রিপ অর্থাৎ দীর্ঘ সময় ধরে চাপের ফলে কংক্রিটের সংকুচিত হওয়া, এবং শ্রিঙ্কেজ অর্থাৎ কংক্রিট শুকানোর ফলে আয়তনে কমে যাওয়া। এই সব কিছু নিখুঁত হিসাব করেই কিন্তু চূড়ান্ত ডিজাইন তৈরি করা হয়। তাহলে বুঝতেই পারছেন এই লস বা ক্ষতিগুলোর হিসাব না রাখলে কি হতে পারে। তাই প্রশ্নটা হলো, এই হিসাবটা করা একজন ইঞ্জিনিয়ারের জন্য এতটা জরুরি কেন? আমরা আলোচনার প্রায় শেষে এসে গেছি। এতক্ষণ আমরা যা কিছু দেখলাম তা থেকে একটা জিনিস পরিষ্কার: প্রি-স্ট্রেসিং শুধু একটা পদ্ধতি নয়, এটা ডিজাইন করার একটা সক্রিয় দর্শন। আমরা সমস্যা হওয়ার জন্য অপেক্ষা না করে আগে থেকেই তার সমাধান করে রাখি। এর সুবিধার একটা চমৎকার উদাহরণ হল স্প্যান টু ডেপথ রেশিও। এই চারটার দিকে একবার তাকান। সাধারণ কংক্রিটের স্ল্যাবের জন্য এই অনুপাত যেখানে 28, সেখানে প্রি-স্ট্রেসড স্ল্যাবের জন্য তা 45 পর্যন্ত হতে পারে। এর সহজ মানে হল আমরা অনেক বেশি পাতলা, হালকা অথচ শক্তিশালী কাঠামো তৈরি করতে পারি। তাহলে আজকের পুরো আলোচনাটাকে যদি একটা লাইনে বলতে হয়, তাহলে সেটা হবে, আমরা কংক্রিটকে আগে থেকেই একটা অভ্যন্তরীণ শক্তি দিয়ে রাখি, যাতে বাইরের শত্রু অর্থাৎ টেনশন আসার আগেই সে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে। এই অসাধারণ প্রযুক্তি আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, এই জ্ঞানের উপর ভর করে আগামীর পৃথিবীটা, আমাদের চারপাশের ব্রিজ, স্টেডিয়াম বা স্কাইস্ক্রেপারগুলো দেখতে কেমন হবে? হয়তো আরও স্লিম, আরও টেকসই এবং আরও অভাবনীয়। শেষ করার আগে একটা কথা মনে রাখতে হবে: প্রি-স্ট্রেসিংয়ের মতো ধারণাগুলো শুধু পরীক্ষার নম্বরের জন্য নয়, এটা আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে ভাবতে শেখায়। সমস্যা হলে তার সমাধান না খুঁজে সমস্যা হওয়ার আগেই তাকে আটকে দেওয়া। এই যে অ্যাক্টিভ মানসিকতা, এটাই ভবিষ্যতের স্মার্ট, টেকসই পরিকাঠামো ডিজাইন করতে সাহায্য করবে। তাই শিখতে হবে, জানতে হবে, কারণ আগামী দিনের পৃথিবীটা আপনারাই গড়বেন।